নমস্কার। আজকে শোনাব সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের কবি কুণ্ডনলালের মেঘদূত। 1943 সালের শেষের কয়েকটা মাস আমায় বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে একটি ক্ষুদ্র দ্বীপে কাটাইতে হয়। কোনো সামরিক কারণে দ্বীপটার নাম বা প্রবাসের উদ্দেশ্য আপাতত অপ্রকাশ রাখিতে হইবে। জায়গাটি অপূর্ব। একটা উঁচু কোনো টিলার উপর গিয়া দাঁড়াইলেই তৃতীয়ার চাঁদের আকারে নীল সমুদ্রের রেখা দেখা যাইবে। তাহার তটদেশ হইতে চারিদিকে যতদূর দৃষ্টি যায় শুধু সবুজ সবুজ আর সবুজ। ধানের ক্ষেত, তাহারই মাঝে মাঝে নারিকেল এবং সুপারি গাছ, একখানি নিরবচ্ছিন্ন সবুজের আস্তরণ, আর এই আস্তরণটি সমস্তক্ষণই একটি চঞ্চল হাওয়ায় দোল খাইতেছে। অপরূপ, কিন্তু সেই সঙ্গে অসহ্য। সমস্ত দ্বীপটাতে ছাড়া ছাড়া কয়েকটা কৃষক পল্লী, তাহারা শুধু ধান রোয়ে আর ধান তোলে, এর অতিরিক্ত তাহাদের কোনো কাজ নেই। অল্প দিনের মধ্যে এইসব সঙ্গীর একটানা চরিত্র মাধুর্যে প্রাণটা আইঢাই করিতে লাগিল। মনে হইল যেন কাউপারের কবিতার আলেকজান্ডার সেলকার্ক বনিয়া গিয়াছি। এই সময় একদিন কুণ্ডনলাল আসিয়া উপস্থিত। আমি ক্যাম্পে বসিয়া নিতান্ত সময় কাটাইবার জন্যই কতকগুলো পুরানো হিসাব লইয়া নাড়াচাড়া করিতেছিলাম। হঠাৎ কানে আওয়াজ আসিল, রাম রাম বাবুজি। খাতা হইতে চক্ষু তুলিয়া দেখি একজন অপরিচিত ভদ্রলোক। ঘুন্টি দেওয়া জামা পরা, পায়ে স্প্রিংওয়ালা জুতা, মাথায় হলদে রঙের মারোয়ারি পাগড়ি, বয়স 30-35-এর মধ্যে। হাতে যেন স্বর্গ পাইলাম। দেশে বাঙালি মারোয়ারি আমরা আলাদা আলাদাই থাকি, কিন্তু এখানে মনে হইল যেন কত বড় আত্মীয়। আসুন আসুন শেঠজি, হঠাৎ এখানে কি করে আসা হলো? ইত্যাকার প্রাথমিক আলাপে অভ্যর্থনা করিয়া তাহাকে একখানি ক্যাম্প চেয়ারে বসাইলাম। পরিচয় হইল। কুণ্ডনলালের বাড়ি আজমিরে, কিন্তু কয়েক পুরুষ লইয়া এখন কলকাতাতেই বসবাস। নানান রকম জিনিসের ফলাও কারবার সমস্ত বাংলা জুড়িয়া। 4 ভাই, অনেকগুলি ভাইপো, অনেক আত্মীয় স্বজন, সবাই মিলিয়া এই বহুমুখী ব্যবসায় পরিচালনা করেন। এই দ্বীপটিতেও তাহার এই প্রথম আসা নয়। প্রতি বছরই বার দুয়েক করিয়া আসেন। একবার এই সময় ধানের অবস্থা দেখিয়া দাদন দিয়া যান, আবার একবার আসেন ফসল তোলার সময়, নিজের হিস্সের ধান চালান দিবার ব্যবস্থা করিবার জন্য। বেশ চমৎকার লোকটি, খুব ঘনিষ্ঠতা জমিয়া গেল। অনেক দেশ ঘোরা আছে, গভীরতা না থাকিলেও অনেক তথ্য জানা আছে। হিন্দু সাহিত্যেও ভাষা ভাষা জ্ঞান আছে। বাংলা বলিতে পারেন, তবে হিন্দির ছুট থাকে আর এক একটা কথা একটু বাঁকিয়া যায়। বাসাটা একটু ভিতরের দিকে, আমাদের ক্যাম্প হইতে প্রায় মাইল খানেকের পথ। কখনো আমি যাই, কখনো উনি আসেন। একঘেয়ে জীবনে বেশ একটু বৈচিত্র্য আসিল। প্রথম পরিচয়ের দিন 5 পরের কথা। কুণ্ডনলাল সকালের দিকে প্রায়ই আসিয়া থাকেন, সেদিন আসেন নাই। একটু সকাল সকালই দেখা করিতে গেলাম। গিয়া দেখি একটি 4 পাইয়ে গায়ালাইয়া পড়িয়া আছেন। বারান্দার এক কোণে মুনিম কিছু টাকা কড়ি লইয়া হিসাব কিতাব করিতেছে। অনেকগুলি লোক তাহাকে ঘিরিয়া আছে। আমি যাইতে কুণ্ডনলাল উঠিয়া আমায় অভ্যর্থনা করিলেন। প্রশ্ন করিলাম, শুয়েছিলেন যে শেঠজি? না, এমনি। আজ জাননি সকালে? না, আর কিছু না। এখানকার পানি একটু কমজোর, শরীরটা দুরস্ত থাকে না। এটাই যে কারণ নয়, অন্তত আসল কারণ নয়, সেটা বেশ বুঝিতে পারিলাম, কিন্তু আর প্রশ্ন করা সমীচীন মনে করিলাম না। গল্প জমিয়া উঠিল, তবে তাহার মধ্যে যেন কিসের একটা অভাব রহিয়াছে। মনটাকে কুণ্ডনলাল যেন টানিয়া গল্পের মধ্যে বসাইবার চেষ্টা করিতেছেন এবং সবসময় সফলও হইতেছেন না। একবার একটু অপ্রাসঙ্গিকভাবেই প্রশ্ন করিয়া উঠিলেন, বাড়ির চিঠি আপনি ঠিকভাবে পান বাঙালি বাবু? মনে পড়িয়া গেল কুণ্ডনলালের নূতন বিবাহ। বলিলাম, খুব ঠিকভাবে পাই না,
তবে আমার তাতে বিশেষ ক্ষতি হয় না। বিদেশে এক দেশের লোক, একটু হালকা রহস্য হয় আমাদের মধ্যে মাঝে মাঝে। ওর জানা আমি বিপত্নিক, আমিও জানি উনি এতদিন বিপত্নিক থাকিয়া দ্বিতীয় দ্বার পরিগ্রহ করিয়াছেন। লজ্জিতভাবে আমার পানে চাহিয়া কুণ্ডনলাল অল্প একটু হাসিয়া বলিলেন, হ্যাঁ, বাঙালি বাবু তফরি করছেন। ওটি যে দিল্লি কা লাড্ডু তা মালুম নেই। যে ভি খেলো সে ভি পস্তালো, যে ভি না খেলো সে ভি। বলিলাম, যে একবার খেলে সে আর পস্তালে কোথায় শেঠজি? কুণ্ডনলাল হো হো করিয়া হাসিয়া উঠিলেন, বলিলেন, না বাঙালি বাবু, আপনি বড্ড তাফরিবাজ আছেন, বড্ড তাফরিবাজ আছেন। আশ্বিনের শেষাশেষি হইলেও বর্ষাটা এখনো রহিয়াছে। শরৎ এখানে সংক্ষিপ্ত আর আসেও বড় দেরিতে। কয়েকদিন বেশ পরিষ্কার ছিল, শরতের পূর্বাভাস। আজ দুপুর থেকেই আবার বেশ মেঘলা ভাব দাঁড়াইয়াছে। বেলা পড়ার সঙ্গে সঙ্গে সে ভাবটা বাড়িয়া চলিল। সন্ধ্যা নাগাদ বৃষ্টি নামিবার সম্ভাবনা দেখিয়া আমি একটু বেলা থাকিতেই শেঠজির নিকট বিদায় লইলাম। খানিকটা আগাইয়া দিয়া তিনি বাসায় ফিরিয়া গেলেন। ক্যাম্পে আসিতে আসিতে আকাশ বেশ ভালো করিয়া ঘিরিয়া আসিল, মাঝে মাঝে মেঘের ডাক। বোধহয় চারিদিকে জলের জন্য এখানের ডাকটাও একটু অন্য ধরনের। মনে হয় নিচের জলের সঙ্গে উপরের যেন পরিচিত ভাষায় গম্ভীর আলাপ মন্ত্র। ঠিক ও ধরনের জিনিস আমরা আমাদের প্রান্তে পাই না। এখানকার একঘেয়ে জীবনে বর্ষার দিনগুলো যেন আরও অপ্রীতিকরই বলিয়া মনে হয়। সাধারণত বন্দীকে যেন নির্মম নিঃসঙ্গ কারাগুহায় প্রবেশ করিতে হইল। সঙ্গে আমার বরাবরই কিছু বই থাকে, বেশিরভাগই কাব্যগ্রন্থ। এখানে আসিয়া প্রথম প্রথম সেগুলা লইয়া খুবই নাড়াচাড়া করিতাম। খুব ভালো লাগিত। মনে হইত যেন বিশেষ করিয়া কাব্যপাঠের জন্যই বিধাতা এই আদ সত্য আদ অলিক জায়গাটিকে স্বপ্নের রাজ্য হইতে চয়ন করিয়া আকাশ অবলম্বী করিয়া দুলাইয়া রাখিয়াছেন। ওদিকে নিজ বাংলার মন্ত্রণাগার থেকে মৃত্যুদূতের নিমন্ত্রণপত্র গেছে। বাংলার বৈশ্য সমাজ তাহাকে জাগাইবে আহার, উল্লসিত মৃত্যুদূতের পদধ্বনি শোনা যাইতেছে। কিন্তু এই ক্ষুদ্র দ্বীপে সে সংবাদের একরূপ কিছুই আসিয়া পৌঁছিতে পারিত না। আমার কাব্য আলোচনা অব্যাহতভাবে চলিল কিছুদিন। তাহার পর আসিল ক্লান্তি। একে একে সমস্ত গ্রন্থগুলি বাক্সজাত করিয়া ফেলিলাম। আজ সন্ধ্যায় যখন প্রথম বর্ষা নামিল, সেই আদিম আনন্দটি আবার ফিরিয়া আসিল। এর যশটা কিন্তু বর্ষাকে দিলাম না, দিলাম একটি নবপরিণীত যুবার ব্যথাম্লান সলজ্জ হাসিকে। অনেকদিন পরে আমি আবার পেটিকা খুলিয়া কাব্যগ্রন্থ বাহির করিলাম। জগতের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থই বাহির করিলাম, মহাকবি কালিদাসের মেঘদূত। সমস্ত রাত বৃষ্টি হইল। কুণ্ডনলালের ব্যথা যে আমায় সে রাত্রে বড়ই আতুর করিয়া তুলিল। মেঘদূতের প্রতিটি অক্ষর আমার কাছে নূতন অর্থে অর্থবান হইয়া উঠিয়াছে। এ যে আরও সুদূর নির্বাসন। যে জগতে কুণ্ডনলালের তন্বী শ্যামা শিখরী দশনা, যুবতী বিষয়ে সৃষ্টির আদেব্য ধাতু, সমুদ্রলগ্না এই স্বপ্নপুরী যে সে জগৎ থেকে আলাদা একেবারেই। এখানকার বুকের ব্যথা ওখানকার একজনের বুকে সংক্রামিত করিবে। মেঘের চেয়েও সূক্ষ্ম দেহ কোথায় সেই দরদি বার্তাবহ? অনেক রাত্রি পর্যন্তই আমি পড়িলাম, কিন্তু দৃষ্টির গতি এতই বেদনমন্থর হইয়া পড়িল যে আমি পূর্ব মেঘটুকুও শেষ করিয়া উঠিতে পারিলাম না। পরদিন সকালে বৃষ্টি ধরিয়া আসিল। রাত্রে সেই স্বপ্নালু ভাবটি যদিও পুরাপুরি নাই, তবু তাহার আমেজ রহিয়াছে খানিকটা। বইটাও একবার শেষ করিবার আগ্রহ রহিয়াছে। সকালবেলাকার কাজগুলা সারিয়া আমি তাঁবুর মুখটিতে আবার মেঘদূত লইয়া বসিলাম। মেঘগুলি অল্প অল্প বিভক্ত হইয়া গেছে, হাওয়াটা হইয়াছে একটু জোরালো। তাহাতে সেগুলা বেশ লঘু গতিতে উত্তর দিকে ভাসিয়া চলিয়াছে। রাত্রে মেঘের এই দুতালি ভাবটা এত প্রত্যক্ষ ছিল না, তাই তখনকার সেই স্বপ্নালুতা বোধহয় একটু কাটিয়া গেল। কিন্তু তাহার জায়গায় বেশ একটি নূতন সজীবতা আসিয়া পড়িল। একটুর মধ্যেই আমি আবার বেশ ডুবিয়া গেলাম।
পূর্ব মেঘ শেষ করিয়া ক্যাম্প চেয়ারে এলাইয়া পড়িয়া একটি সিগারেট ধরাইলাম। মনটা আরও একটু প্রস্তুত করিয়া লইতেছি, এইবার সেই অলকাপুরীতে প্রবেশ করিতে হইবে। এমন সময় দেখি কুণ্ডনলাল মন্থর গতিতে এই দিক পানে চলিয়া আসিতেছেন। বড় আনন্দ বোধ হইল। মনে হইল মেঘদূতের বিরোহী যক্ষই যেন সারা রাত্রির সাধনার ফলে আমার গৃহদ্বারে উপস্থিত। একটু বেশি আগ্রহ করিয়াই সেদিন অভ্যর্থনা করিলাম। কুণ্ডনলাল আমার পাশেই একটি ক্যাম্প চেয়ারে উপবেশন করিলেন। মনটা বেশ প্রফুল্ল কালকের তুলনায়। একটু রহস্যের আভাসেই প্রশ্ন করিলাম, আজ শেঠজিকে একটু প্রসন্ন দেখছি, চিঠিপত্র কিছু এলো নাকি সকালের বিটে? কুণ্ডনলালের মুখটা হাসিতে দীপ্ত হইয়া উঠিল। আজ্ঞে হ্যাঁ বাঙালি বাবু, এলো একটু চিঠি। আমার নিজের নামে 6.25 টাকা দরে যে 1000 মণ চাল ধরে রেখেছিলাম, তার দাম 9.5 টাকা হয়ে গেল, আরও তেজ হবে। এত বড় আঘাত আমার কাব্যানুভূতি কখনো পায় নাই। তবুও মনের ভাবটা যথাসম্ভব গোপন করিয়া আনন্দের সহিত অভিনন্দন জানাইলাম। অন্য কথাও আসিয়া পড়িল। কুণ্ডনলালের অন্তরের আনন্দ যেন সবটাতেই উছলিয়া পড়িতেছে। ক্রমে মনকে প্রবোধ দিলাম, এত যখন, তখন কুণ্ডনলাল মুনাফার চেয়েও মিষ্টতর কিছু আজকের ডাকে পাইয়াছে নিশ্চয়, লজ্জাতে বলিতে পারিতেছে না। বইটা একটা ছোট টেবিলে রাখা ছিল। একবার কুণ্ডনলাল তুলিয়া লইল। বইটা বাংলা অক্ষরে বাংলা সংস্কৃতের একটি সংস্করণ। একটু নাড়াচাড়া করিয়া প্রশ্ন করিল, এ কি কেতাব পড়ছিলেন বাঙালি বাবু? বলিলাম, মেঘদূত। মেঘদূত? আচ্ছা। প্রশ্ন করিলাম, পড়েছেন নিশ্চয়? না বাঙালি বাবু, নাম ধরো শোনা আছে, বাদ কি আছে ওর ভেতর? বলিলাম, মেঘদূত হল মহাকবি কালিদাসের শ্রেষ্ঠ কাব্য এক হিসাবে। কুণ্ডনলাল প্রশংসা এবং বিস্ময়ে একটা চোখের ভ্রু তুলিয়া বলিয়া উঠিলেন, আচ্ছা, কবি কালিদাসের সর্বশ্রেষ্ঠ কাব্য এক হিসাবে? আজ্ঞে কাব্যের বিষয় কি আছে? বলিলাম, বিষয় মোটামুটি এই যে একজন যক্ষ কুবেরের পাপে বিন্ধ্যাচলের রামগিরি পর্বতে নির্বাসিত হয়। সে পাহাড়ের গায়ের মেঘকে প্রার্থনা জানাচ্ছে, হিমালয়ের অলকাপুরীতে আমার প্রেয়সীর কাছে আমার খবর পৌঁছে দাও। কুণ্ডনলাল অতিমাত্র বিস্মিত হইয়া আমার পানে চাহিয়াছিলেন। বলিলেন, আচ্ছা, তাহলে বাঙালি বাবু হাওয়াই জাহাজের মতন ওয়ার্ডলিসেরও পাত্তা ছিল হিন্দুদের, মেঘের বিদ্যুৎকে? বলিলাম, না, ওয়ার্ডলেস নয়, কবির কল্পনা। তিনি গোড়াতেই বলে দিয়েছেন, বিরোহী জন চেতন অচেতনের ভেদাভেদ বোঝে না। তাই মেঘকে সজীব কল্পনা করেই যক্ষ তাকে তার স্ত্রীর কাছে সংবাদ নিয়ে যেতে বলেছে। কোন পথে যেতে হবে, কোথায় কি দেখবে, কোন শহরের কি বিশেষত্ব, এই সমস্তের একটি পরিষ্কার বর্ণনা দিয়ে গেছেন কবি। আচ্ছা, সমস্ত পথের বর্ণনা দিয়ে গেছেন? আমায় কুচকুচ শোনান বাঙালি বাবু, বড় দিলচস্পি মালুম হচ্ছে। কৌতূহল খানিকটা জাগ্রত হইতে দেখিয়া আমারও লুপ্ত উৎসাহ খানিকটা ফিরিয়া আসিল। বলিলাম, আপনার যদি ভালো লাগে শেঠজি, তো না হয় সমস্তটাই পড়া যাবে দুজনে মিলে। অবসরের তো অভাব নেই, আর জায়গাটিও কাব্য পড়বার মতনই। আপনার মনে হয় না তাই? যতদূর দেখা যায় সবুজের ঢেউ, উপরে চঞ্চল খণ্ডিত মেঘের অভিযান, বহু দূরে নীল সমুদ্রের একটি সরু খালি, যেন অবগুণ্ঠিতা কাহার দুটি চোখ কৌতুক ভরে সমস্ত দৃশ্যটির পানে চাহিয়া আছে। কুণ্ডনলাল একবার সমস্তটার উপর চোখ বুলাইয়া আনিয়া কতকটা আবেগ ভরেই বলিল, সত্যি বাঙালি বাবু, এরকম চমৎকার দৃশ্য আমি কোথাও দেখিনি। আর ধান তো যেন লক্ষ্মী মায়ের খাজানা আছে। বড্ড মেহেরবানি যদি আপনি আমায় মেঘদূত পড়িয়ে শোনান। আচ্ছা, বিন্ধ্যাচল থেকে হিমালয় পর্যন্ত জায়গায় চেয়ান আছে, খুব দিলচস্পি হবে বাবুজি। কালকের রাত্রে সেই ব্যথাতুর ভাবটির পর থেকে আমি বুঝিয়াছিলাম লোকটি ভাবুক। উপরে প্রকাশ করিতে সংকোচ পান বলিয়া আরো ভালো লাগিল।
এমন জায়গায় এমন একটি দরদি মনে স্পর্শ পাইয়া আমার মনের কপাটও যেন খুলিয়া গেল। বলিলাম, তাহলে সেঠজি, আপনি খেয়ে দিয়ে বিকেলের দিকে আসুন আবার। এ জিনিস এক বৈঠকে শেষ না করলে রসটা পুরোপুরি পাওয়া যাবে না। আমিও যে কাজগুলা আছে সেরে রাখব। আজ তাহলে কাব্যচর্চাই চলুক। ভিতরের আগ্রহে কুণ্ডনলালের মুখটি রাঙা হইয়া উঠিয়াছে। বলিলেন, বড্ড মেহেরবানি হবে বাঙালি বাবু, কিন্তু এখন কুচবি তো জয় গণেশ করে দিন, আমার জানতে বড্ড ইরাদা হচ্ছে। একেবারে অভিভূত করিয়া ফেলিয়াছে আমাকে। বলিলাম, সে তো আনন্দের কথা সেঠজি, এত যখন আপনার আগ্রহ। ব্যাপারটা ওই বললাম, বিরহী যক্ষ তার প্রেয়সীর কাছে দূত করে পাঠাচ্ছে। সমস্ত কাব্যটি দুটি ভাগে বিভক্ত, পূর্ব মেঘ আর উত্তর মেঘ। পূর্ব মেঘ হচ্ছে যাত্রাপথের কাহিনী। গোড়াতেই দেখি আষাঢ়ের প্রথম দিনে রামগিরির সানুদের সংলগ্ন মেঘ দেখে বিরহী যক্ষ বনমল্লিকা দিয়ে তাকে অভ্যর্থনা করে প্রেয়সীর কাছে পাঠাচ্ছে। তারপর পথের নির্দেশ। সে পথ নানান রকম আনন্দময় দৃশ্য দিয়ে তোমার মনোতুষ্টি করবে। কোথাও পথিক বধূরা প্রিয়তমের সঙ্গে মিলনের আশায় মুখ থেকে হালকা কেশের গুচ্ছ সরিয়ে চোখ তুলে তোমার উপর স্নিগ্ধ দৃষ্টিপাত করবে। কোথাও সার বেঁধে বলাকা তোমার বুকে দুলবে। কৈলাসগামী রাজহংস ঠোঁটে মৃণাল কিশলয় নিয়ে তোমার সাথী হবে। কোথাও বর্ষায় ধোয়া ক্ষেত থেকে মাটির সোদা সোদা গন্ধ উঠবে। কৃষক বধূরা স্নিগ্ধ কৃতজ্ঞ দৃষ্টিতে তোমার পানে থাকবে চেয়ে। উত্তরে যেতে যেতে এলে তুমি আম্রকূট গিরি। হে মেঘ, সেই গিরিশিখরে যে দাবানল প্রজ্বলিত হয়েছে, তোমার উচ্ছল জলধারায় তাকে নিভিয়ে দিও। গিরিরাজ তোমায় সাদরে মস্তকে ধারণ করবেন। সেখানে অল্প বিশ্রাম নিয়ে রেবা নদী পার হয়ে তুমি দশার্ণ ভূমিখণ্ডে এসে পড়বে। অপূর্ব সেই দেশ, বিশেষ করে অপূর্ব তার রাজধানী বিদিশা নগরী। সেইখানে বেত্রবতী নদীর জল পান করে পথের ক্লান্তি দূর করে তুমি গিয়ে উঠবে নিচে পর্বতে। তোমায় দেখে আনন্দে কদম্ব ফুল সব উঠবে ফুটে। তারপর তোমার জলকণা দিয়ে জুঁই ফুলের কুঁড়িদের ফোটাতে ফোটাতে। কুণ্ডনলাল মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া শুনিয়া যাইতেছে। এত আবিষ্ট যেন মেঘের সঙ্গে কৈলাসগামী রাজহংসের মতোই রামগিরি হইতে নিচে পর্যন্ত সমস্তটা পথ অতিক্রম করিয়া আসিল। বলিল, আচ্ছা, এই রকম করে সমস্ত রাস্তায় চেয়ান দিয়ে এলে? কালিদাস তো নিজেই দিয়েছিলেন বাবু, বড় ধুরন্ধর কবি ছিলেন তো, সমস্ত রাস্তার হালচাল জানতেন। আচ্ছা। বলিলাম, এ তো আপনাকে শুধু কাঠামোটা বলছি সেঠজি, একটি একটি করে বর্ণনা যখন শুনবেন। আচ্ছা। তারপর এলো উজ্জয়িনীর বর্ণনা। যক্ষ বলছে, হে মেঘ, একটু ঘুর হলেও তুমি উজ্জয়িনী পুরী হয়ে। উজ্জয়ন? কোন উজ্জয়ন বাঙালি বাবু? বলিলাম, এই উজ্জয়িনী, আবার কোন উজ্জয়িনী? সে তো আজমেরের কাছে। কাছেই তো, তোমাদের অধিকারী ব্যাপার তো মেঘদূত। আচ্ছা, বলিয়া এমন স্থির দৃষ্টিতে আমার পানে চাহিয়া রহিলেন, মনে হইল কাব্য আর এই কঠিন বাস্তব কুণ্ডনলালের কাছে যেন এক হইয়া গেছে। প্রশ্ন করিলেন, কবি কালিদাস আর কি ব্যবসা করতেন বাবুজি? অনেক মুলুক ঘোরা ছিল। বলিলাম, কবি আর কি করবে সেঠজি, কাব্য লিখতেন আর রাজাকে শোনাতেন। উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের নাম শোনা আছে নিশ্চয়। কুণ্ডনলালের চোখ দুইটি আনন্দে ছলছল করিয়া উঠিয়াছে। একটু সোজা হইয়া বসিয়া বলিলেন, আচ্ছা, আপনি বিক্রমাদিত্যের নবরত্নের কথা বলছেন? এখন বুঝেছি, ইয়াদ পড়েছে। বড় আনন্দ হলো বাবুজি, বড় আনন্দ হলো। আগে? বলিলাম, এই করে করে 10পুর, তারপর আর্যাবর্তে এসে কুরুক্ষেত্র, ক্রমে কঙ্খল, ক্রৌঞ্চরন্ধ, সর্বশেষে মানস সরোবর। কবি লিখছেন, হেমাম্ভজ প্রসবী সলিলং মানসস্য দদানো। যার জলে সোনার পদ্ম প্রস্ফুটিত হয় সেই মানস সরোবরের। আচ্ছা, বলিয়া কুণ্ডনলাল নিরতিশয় বিস্ময়ে আমার পানে একটু চাহিয়া বলিলেন, সোনিকা কমল বাঙালি বাবু? একটু হাসিয়া ঠাট্টা করিয়া বলিলাম,
শেঠজির যে লাল পড়ে গেল একেবারে। সত্যি কি আর সোনার কমল? ওটা কবির। কুণ্ডনলাল লজ্জিত হইয়া পড়িলেন, বলিলেন, না, আমি সে কথা বলছি না, সে কথা বলছি না। বলছিলাম মহাকবির আশ্চর্য কল্পনা। আগে বাঙালি বাবু। বলিলাম, পূর্ব মেঘ এইখানেই শেষ হলো, তারপর উত্তর মেঘ। প্রথমেই অলকাপুরীর বর্ণনা। কি তার সৌন্দর্য, কি বা তার ঐশ্বর্য, সেখানকার অধিবাসীদের কি বিলাস ব্যাসন, সে এক অপরূপ জগৎ। নগরীর পর নিজের প্রাসাদের বর্ণনা দিয়ে যক্ষ নিজের প্রেয়সীর কথা এনে ফেলল। বলছে, হে মেঘ, যদি সেই সময় প্রেয়সী আমার নিদ্রামগ্ন থাকে তো গর্জন করে তার ঘুম ভাঙিয়ে দিও না যেন, কেননা হয়তো সে স্বপ্নে আমায় বক্ষে ধারণ করে রয়েছে। তোমার গর্জনে তার ভুজ লতা শিথিল হয়ে যাবে। কুণ্ডনলাল উচ্ছ্বসিত হইয়া উঠিল। আহ, কিয়া খুবই হ্যায় বাবুজি, কল্পনার কত দূর। একটু হাসিয়া আবার বলিতে লাগিলাম, তারপর তাকে শীতল হাওয়ার স্পর্শে ধীরে ধীরে জাগাইয়া বলিবে, হে সধবে, তোমার প্রিয়তমের বার্তা বহন করে এনেছি। তিনি কুশলে আছেন। দুঃখ শুধু তাঁর বিচ্ছেদ ভার। তিনি আমার মুখে তোমার কুশল চান। তারপর শ্লোকের পর শ্লোক চলেছে বিরহ ব্যথার বর্ণনা করে। সে যে কি অপূর্ব শেঠজি। একটু শীঘ্রই সেদিন উঠিলেন কুণ্ডনলাল, সকাল সকাল আসিয়া পড়িবার জন্য। গতি খুব মন্থর, মেঘের চেয়েও অশরীরী, যেন কবিতার উপর ভর করিয়া চলিয়াছেন। কুণ্ডনলাল কিন্তু বিকালে আসিলেন না। প্রতীক্ষা করিয়া করিয়া বিরক্তি আর গ্লানিতে মনটা ভরিয়া গেল। অরসিকেষু রসস্য নিবেদনম। সে দাদনের হিসাব রাখিবে না মেঘদূতের রসাস্বাদন করিবে? বিকেল কাটিয়া গিয়া সন্ধ্যা আসিল। মেঘটা আবার বেশ জমিয়া আসিয়া কাব্যের আসরটা জমকাইয়া আনিতেছে। এক একবার মনে হইতে লাগিল, আসিবে বোধহয় কুণ্ডনলাল। মেঘদূত অমন করিয়া জাদু করিল ওকে, আর না আসিয়া পারেন? সন্ধ্যা উতরাইয়া গেল। তখন আমার হঠাৎ ভয় হইল, অসুস্থ হইয়া পড়েন নাই তো? বিশেষ বিশেষ করিয়া ওর মধ্যেকার নীরব কবিটির সেই দিনই সাক্ষাৎ পাইয়া আমার মনটা বড়ই উতলা হইয়া উঠিল। টর্চার জামাটা লইয়া আমি ওর বাসার অভিমুখে চলিলাম। দেখি বারান্দায় একটি শতরঞ্চির ওপর একখানি ধবধবে সাদা চাদর বিছাইয়া একটি বাক্সের ওপর একতারা কাগজ লইয়া কুণ্ডনলাল বসিয়া আছেন। হাতে একটি স্বরের কলম, কাছেই একটি মশাধার আর বালির পুঁটুলি। চক্ষু দুইটি দূরে মেঘলগ্ন। সবচেয়ে যা সুন্দর আর এই চিত্রটিকে পূর্ণতা দিয়েছে তা সদ্য ফোটা একরাশ মালতী ফুলে ভরা একটি পিতলের রেকাবি। একটি বেড়া ঘুরিয়া হঠাৎ সামনে আসিতে হয়। কুণ্ডনলাল আমাকে দেখিয়াই নিতান্ত লজ্জিত হইয়া পড়িলেন এবং তাড়াতাড়ি করিয়া উঠিয়া কাগজগুলা গুটাইয়া ফেলিবার চেষ্টার সঙ্গে আমায় অভ্যর্থনা করিলেন। হাঁকিলেন, আরে কুর্সিলে আও। একটা তীব্র আনন্দের সঙ্গে তীব্রতর অনুতাপ মিশিয়া আমার সমস্ত চেতনাটা যেন মথিত করিয়া দিল। এই লোকটিকেই অরসিক ভাবিয়া মনে মনে হীন প্রতিপন্ন করিয়াছিলাম। স্নিগ্ধ প্রীতিভরে তাহার কাঁধে একটু চাপ দিয়া বসিতে বসিতে বলিলাম, আজকের দিন এই ফরাসের জন্যই শেঠজি। কুর্সি থাক, আপনি কি যেন লিখেছেন? কাগজগুলা বান্ডিলে পাকাইয়া ফেলিবার চেষ্টা করিয়া কুণ্ডনলাল লজ্জিতভাবে বলিলেন, ও কিছু নয় বাঙালিবাবু, এমনি বসে বসে একটু। আমি ততক্ষণে দেখিয়া ফেলিয়াছি কুণ্ডনলাল কবিতা রচনা করিতেছেন। যেমন আয়োজন আর যেমন অবস্থা, বুঝিলাম মেঘদূত জাতীয়ই কিছু। ওদিকে বর্ষার আয়োজন আরও নিবিড় হইয়া উঠিয়াছে। একটু আবেগস্তব্ধ থাকিয়া বলিলাম, শেঠজি, আপনি এত রসিক, তার উপর কবি, জানতাম না তো। আপত্তি যদি না থাকে তো যদি একবার দেখবার সৌভাগ্য হতো, কেননা কাব্য নিজের জীবন কাহিনী হলেও সাধারণের তাতে অধিকার। কুণ্ডনলাল অতি কুণ্ঠিতভাবে বলিলেন, বাবুজি, একেই তো কিছু নয়, নেহাত একসময় একটু অভ্যেস ছিল, তাই, তার উপর আবার হিন্দি। বলিলাম, আটকাবে না, আমার জানা আছে হিন্দি একটু একটু। আরও একটু কুণ্ঠা প্রকাশ করিয়া কুণ্ডনলাল কাগজের বান্ডিলটি আমার হাতে দিয়া দিলেন। অপূর্ব অদ্ভুত কাব্য,
জীবনে এমনটি আর কখনো পড়ি নাই। কুণ্ডনলাল তাহার মেঘদূত শেষের দিক থেকেই আরম্ভ করিয়াছেন। হে মেঘ, তুমি বড়বাজারে ২৭/৩ গোয়েঙ্কা লেনে আমার প্রেয়সী শ্রীমতী লক্ষ্মীবতীর কাছে গিয়া বলিবে সে যেন আমার জন্য কিছুমাত্র না ভাবে। এবারে গতবারের চেয়ে অনেক বেশি চাষিকে দাদন দিয়াছি এখানে। লড়াইয়ের জন্য রেটও খুব সুবিস্তা আছে। মন পিছু ৫.৫ টাকা তো এখনই আসিয়া যাইতেছে। ৩,০০০ মনের দাদন দেওয়া, ৩×৫ ১৫,০০০ টাকা। আমার প্রিয়াও যেন নিদারুণ বিচ্ছেদের হিসেবটা খতাইয়া দেখিয়া এর থেকে সান্ত্বনা লাভ করেন। আর একটি বিশেষ দরকারি কথা। হে বাড়ির, আমার এই প্রবাসের সময় আমা হইতে বিচ্ছেদের জন্য আমার প্রেয়সী নিশ্চয় সোনার গহনাগুলি বাক্সে তুলিয়া রাখিয়াছেন। আমি মর্মান্তিক দুঃখিত, কিন্তু সেই সঙ্গে একটা কাজের পরামর্শ দিই। সোনার দর এখন খুব চড়া। জাপানিদের যেমন মতলব দেখিতেছি, একটু অগ্রসর হইলেই দরটা হুহু করিয়া আবার নামিয়া যাইবে। অতএব তাহাকে বলিবে, হে চারুহাসিনী, তুমি যদি গহনাগুলি ফেলিয়া না রাখিয়া এখন বিক্রয় করিয়া ফেলো তো ১৩,০০০ টাকার গহনায় কিছু নয় তো ১০,০০০ টাকার মুনাফা পাইবে ঘরে বসিয়া। তাহার পর সোনার দর নামিলে যখন আমি দীর্ঘ বিরহের পর হাঁপড়িয়ে করিয়া গৃহে ফিরিব, তখন আবার মুনাফার টাকাটা বাদ দিয়া ওই ১৩,০০০ টাকার গহনা গড়াইয়া লইলেই চলিবে ধীরে সুস্থে। এইবার হে মেঘ, আমার প্রিয়ার কাছে যাইবার রাস্তাটা তোমায় বলিয়া দিই। তুমি গভীর আনন্দ লাভ করিতে করিতে অগ্রসর হইও। সমুদ্রটুকু পার হইয়া প্রথমে দেখিবে জমির উপর যেন বড় চাঁদির পাত বিছানো আছে। দেখিলেই বুঝিবে এটা রহিলগঞ্জের নুনের আড়ত। নুনের রেটটা জানিয়া লইয়া তুমি নোয়াখালী ও পরে চাঁদপুর হইয়া সিধা নারায়ণগঞ্জে উপস্থিত হইবে। প্রকাণ্ড পাটের আড্ডা। যদি পথশ্রান্ত হইয়া পড়ো তো আমার খুড়শ্বশুর নেকিরাম গণপতলালের পাহাড় প্রমাণ পাটের মাথায় দাঁড়াইয়া খানিকটা বিশ্রাম করিয়া লইতে পারো। হে মেঘ, নেকিরাম গণপতলালের গুদাম ছাড়িয়া আরও মাইল ২ উত্তরে কুণ্ডনলাল বিলাসমলের একটি বিরাট পাটের গাদা দেখিবে। আজ রাত্রি ১২:৩০ সময় সেই পাটে হঠাৎ আগুন লাগিবে। হে মেঘরাজ, তুমি স্বভাবতই কোমল প্রাণ, তাই সমুদ্র হইতে প্রচুর জল আহরণ করিয়া লইয়া আরও কোমল হইয়া যাইবে। কিন্তু বিরহী কুণ্ডনলাল করজোরে ভিক্ষা করিতেছে, সে আগুন তুমি কোনো মতেই নিভাইতে যাইও না। পাটের গাদাটি ফায়ার ইন্স্যুরেন্স অর্থাৎ আগুনের বীমা করা। পুড়িয়া গেলে ১৫,০০০ টাকা লাভ, নিভাইলে আমি একেবারে বসিয়া পড়িব। তোমায় প্রিয়ার নিকট যখন গোপন সমাচার দিয়া পাঠাইতেছি, তখন আশা করি এই বিশ্বাসটুকুরও মর্যাদা রাখিবে। হে মেঘ, পরপর তোমার পথ পূর্ব দিকে, কিন্তু একটু ঘুর হইলেও হে সখা, তুমি একবার হবিগঞ্জের দিকটা হইয়া যাইও। সেখানে পাটের জন্য এবার বিস্তর দাদন দেওয়া আছে। অথচ কাল আমার ভাইপো হাজারিমলের পত্র পাইলাম। বৃষ্টির অবস্থা অত্যন্ত খারাপ। ওখানকার পাট নষ্ট হইলে আমি এখানকার ধানে আর নারায়ণগঞ্জের পাটে যে টাকাটা নাফা করিব, তাহার চেয়ে মোটা টাকা বাবদ মার খাইয়া যাইতে হইবে। এই রকম সব কাণ্ড ৬ পাতা কাব্য লেখা হইয়া গেছে কুণ্ডনলালের। হবিগঞ্জের পর মেঘ আর উত্তরে না গিয়া সোজা গোয়ালন্দর চলিয়া যাইবে। সেখানে কুণ্ডনলাল হীরাবক্সের নামে স্টিমার ঘাটে কুলির ঠিকা লইবার চেষ্টা করিতেছেন। একটু খোঁজ লইয়া এবং মুনিমকে একটু তৎপর হইতে বলিয়া মেঘ কলিকাতার আগে সবচেয়ে বড় পাট আর কাপড়ের আড্ডা কুষ্টিয়ায় গিয়া উঠিবে। এই রকম কোথায় সর্ষে, কোথায় তিসি গাদি করা আছে, আবার আগুনের কোথায় বীমা করা পাটের গুদাম, কত মুনাফা পিটিবার মতলব করিয়া রাখিয়াছেন কুণ্ডনলাল। কোথায় বা দেউলিয়া মারিয়া কুণ্ডনলাল মোহিত ভগতকে উল্টাইয়া মোহিতলাল কুণ্ডনলাল করিবার শুভ উদ্যোগ হইতেছে। সেই সব পরম বিস্ময়কর এবং কবিত্বময় কাহিনী বিরোহিণী ষোড়শী বধূর নিকট পৌঁছাইয়া দিবার অনুরোধের সঙ্গে গহনার সদ্গতির উক্তবিধ পরামর্শ। শেষের দিকে আসিয়া পড়িয়াছি দেখিয়া কুণ্ডনলাল একসময় রেকাবি হইতে এক মোটা ফুল লইয়া আলগাভাবে লুপিতে লুপিতে একটু সলজ্জ হাসিয়া প্রশ্ন করিলেন, কেমন বাঙালি বাবু, খুব দুরুস্ত হয়েছে কিনা? বলিলাম, দুরুস্ত হওয়ার কথা বলছেন কি কুণ্ডনলালজি?
আপনার মেঘ যখন বড়বাজারের 27/3 গোয়েঙ্কা লেনে পৌঁছবে ততক্ষণে সে তো একজন মহা সেট হয়ে দাঁড়িয়েছে। একটা পুরো জীবনেও কেউ এমন তালিম পায় না। এখন শ্রীমতী লক্ষ্মীবতীর কাছ থেকে আবার অধিককার মুনাফার হিসেবটা কিরকম আসে জানবার আগ্রহ লেগে রইল। ক্যাম্পে ফিরিয়া খাবারটা মেসের চাকরদের বাঁটিয়া লইতে বলিয়া শুইয়া পড়িলাম। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।